হ্যাঁ, তো বন্ধুরা আজ আমি মালয়েশিয়ার একটি অসাধারণ সিরিজ আপলোড করছি যার নাম স্প্রিং, যা একটি অত্যন্ত বিপজ্জনক এবং বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি। এই সিরিজের মোট 10টি পর্ব আছে এবং আজকের প্রথম অংশে আমি প্রথম 4টি পর্ব আপলোড করব এবং বাকি 6টি পর্ব আপলোড করা হবে যখন ভিডিওটির 5,000 লাইক এবং 400 কমেন্ট পাবো। এই সিরিজটি সত্যি আকর্ষণীয়। এতে প্রচুর শক্তিশালী টুইট রয়েছে। আপনি এই সিরিজটি দেখতে খুব আগ্রহী হবেন। আমি আশা করি আপনি অবশ্যই এটি পছন্দ করবেন এবং সম্প্রতি আমি একটি দুর্দান্ত তেলুগু ভৌতিক ছবি আপলোড করছি যা রেটিং 10-এর থেকে 9.4। যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে এটি দেখুন। আপনি নিচের মন্তব্যে যে ভিডিওটির লিংক পাবেন, তাই আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। গল্পটি শুরু হয় সায়রা নামের একটি মেয়েকে দিয়ে যে ভোগান্তির ভুগছিল। তার মা স্থানীয় একজন উত্তাদজির কাছে সাহায্য চেয়েছিলেন, তবে সায়রা এখনো সুস্থ হয়নি। তার মা তখন সাগোডনকে ডাক, যিনি একজন ধর্মীয় নিরাময়কারী এবং ছাগল শিকারী, যিনি তার ছাত্র রশিদ এবং একজন সহকারী সৈনিকের সাথে এসেছিল। পৌঁছানোর পর উদ্দাদজি, যিনি সায়রা চিকিৎসা করতে এসেছিলেন, তাদের মারধর করেন এবং সায়রার সাথে দেখা করতে বাধ্য করেন। সায়রা, যিনি খুব অধিকারী হয়ে উঠেছিলেন, তাকে খারাপ কথা বলতে শুরু করেন এবং আক্রমণ করার চেষ্টা করেন, কিন্তু ডন তাকে বেঁধে ফেলেন। তারপর যে রশিদকে কাজ শুরু করতে বলে এবং রশিদ তা করতে শুরু করে, কিন্তু এখন সে সিরাজ এলাকার একটি ভূত দেখতে পায়। তাকে বলে যে রশিদ একজন পাপী, সে পাপ কাজ করেছে এবং রশিদ সেই লোকটিকে হত্যা করেছে। এই কথা শুনে রশিদ একটু বিব্রত হয়, কিন্তু তারপর ডন তাকে বিভ্রাট করে এবং সে তার গল্প শুরু করে। ইতিমধ্যে স্থানীয় উদ্যোগীও ভূতগ্রস্ত হয়ে পড়ে এবং সারা এবং উদ্যোজকে উভয়কে আলাদাভাবে হত্যা করে। কিছুক্ষণ পরে ডন তার দল নিয়ে চলে যায়, যার কাছে উদ্দাদজি তাদের বলে যে সে তার সম্পর্ক খারাপ খারাপ কথা শুনেছে, কিন্তু আজ সে তার সাথে দেখা করার সুযোগ পেয়েছে এবং তারা ঠিক বলেছে সে খুব সক্ষম। এই কথা শুনে ডন আনন্দিত হয় এবং রশিদও একটু মজা করতে শুরু করে। ডন ব্যাখ্যা করে যে বাড়িতে দুটি ভূত ছিল, যাদের সে এখন বেঁধে রেখেছে যাতে তারা সারাকে বিরক্ত না করে। পরের দিন তার ছাত্ররা এসে তাদের তাড়িয়ে দেয়। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পর অফিসে সৈনিক রশিদকে বলে যে তার ডনের যত্ন নেওয়া উচিত, যা সে করে না। রশিদ বলে যে তাদের সম্পর্ক চিন্তাও করে না। সৈনিক উত্তর দেয় যে সে সবসময় মজা করে, তার এটা করা উচিত নয়। ঠিক তখনই ডন আর সে সৈনিককে বাইরে পাঠায় এবং রশিদের সাথে কথা বলে। সে তাকে বলে যে সৈনিকটি তার ছেলে, একজন ছাত্র। রশিদ এখনো ততটা বুদ্ধিমান নয়, তবে তার মধ্যে একটা আত্মা আছে। যদি সে এটা করতে সক্ষম হয় তাহলে সে নিজেকে উন্নত করতে পারবে। রশিদ উত্তর দেয় যে সে এই ব্যক্তি তার মায়ের কাছ থেকে পেয়েছে, অর্থাৎ তার মাও একই রকম কাজ করতেন। এই আইডন বলে যে আজ সকালে সে এমন একটি গ্রাম থেকে ফোন পেয়েছিল যেখানে কিছু পরিবার আহত হয়েছিল এবং গ্রামটি রশিদের। তাই সে চেয়েছিল যে সে সেখানে গিয়ে খালি লিফটটি পরিষ্কার করুক। তারপর এটা করো এবং তাদের একটা রিপোর্ট পাঠাও। রশিদ তখন বলে যে সে ওই গ্রামে যেতে চায়নি, কিন্তু তাদের পীড়াপিড়িতে সে ফিরে যেতে রাজি হয়েছে। সে আসলে সেই গ্রাম চিরতরে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখন একটি মামলার কারণে তাকে ফিরে যেতে হয়েছে। যখন সে বাড়িতে ফিরে তার জিনিসপত্র গুছিয়ে ফিরে যেতে শুরু করে, তখন একই লোকের ভূত তাকে তাড়া দেয়। রশিদ ভূতকে তাকে বিরক্ত না করে চলে যেতে বলে। ভূতটি তখন অদৃশ্য হয়ে যায়। যাই হোক, পরের দিন রশিদ তার গ্রামে ফিরে আসে, যেখানে তার ভাই রমলি তাকে নিতে আসে। তারা দুজনে একে অপরকে দেখে অবাক হয়, কারণ রশিদ 7 বছর পর ফিরে এসেছে। রামলি তাকে জিজ্ঞাসা করে যে সে এতদিন কোথায় ছিল। রশিদ বলে যে সে শুধু ঘুরে বেড়াচ্ছিল। রামলি বলে যে রশিদ এখন গোপন রাখতে শুরু করেছে। সে আগে এমন ছিল না, যে তাকে সবকিছু বলতো, এমনকি তার বান্ধবী মীরা সম্পর্কে বলেছিল। মীরা কথাগুলো শুনে রশিদ জিজ্ঞাসা করে যে সে আজকাল কেমন আছে, যার জন্য রামলি বলে যে তার
নিজেরই তাকে জিজ্ঞাসা করা উচিত। এখন দুজনই বাড়ি যেতে শুরু করে, কিন্তু রশিদ আবার ঘরে একটি ভূত দেখতে পায় যা তাকে আরো চিন্তিত করে তোলে, কিন্তু কোনোভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দুই দুই ভাই বাড়ি ফিরে আসে এবং রশিদ তার মা হাসাদাউকে উপভোগ করে, যেখানে বাড়ির সাহায্যকারী লায়লা তার যত্ন নিচ্ছিল এবং সে বেরিয়ে যায়। সাদিয়া তখন তার বিছানার পাশে দীর্ঘদিন ধরে অসুস্থ। মীরা তার যত্ন নিচ্ছে। এখন একটি মেয়ে, সে লায়লার বোনও ছিল। রশিদ জিজ্ঞাসা করে তার মায়ের কি হয়েছে। পারমালি এবং মীরা ব্যাখ্যা করে যে তাদের অস্ত্রোপচার করা হয়েছে, কিন্তু এ রহস্যজনক বলে মনে হচ্ছে যে সে ভালো হচ্ছে না। মীরা তাকে বলে যে এটি স্টোরেজের ব্যাটারি, কিন্তু সে বুঝতে পারে না কিভাবে। সে চলে যাওয়ার পর মাসাদ কিছুক্ষণ সাদিয়ার সাথে বসে থাকে, যে তাকে দেখে খুব খুশি হয় এবং তারপর কাঁদতে শুরু করে। সে বলে যে সে রশিদের সাথে কিছু ভুল করেছে এবং সে চিন্তিত যে রশিদকে বকুলের বাড়িতে ফিরে যেতে হবে, যা সে বুঝতে পারে না। কিছুক্ষণ পর সে রামলির সাথে কথা বলে। তার ভাই রামলি তাকে মীরা সম্পর্কে বলে যে মীরা এখন তাকে ক্ষমা করেনি এবং তার সাথে কথা বলা উচিত। এর অর্থ হলো রশিদ এবং মীরার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারা কোনো কারণে আলাদা হয়ে যায়। এই সত্য যে মীরা এখনো তা কাটিয়ে ওঠেনি এবং মীরা এখনো তার উপর রাগ করে। কিছুক্ষণ পরে মার্শিদ তার বাবা জোয়ারের সাথে দেখা করে, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার আরো দুইটি ব্যবসায় অংশীদার আছে, আর যাদের নাম হ্যামটার ফু এবং জাহারা। সে তার ছেলেকে দেখে খুব খুশি হয়। এদিকে রশিদ তার বাবা জোহরাকে অন্য একজন মহিলার সাথে অনুপযুক্ত মেজাজে দেখে তার মনে পড়ে, যা তাকে হতবাক করে দেয়। সে অবাক হয়ে যায় যখন সে আবিষ্কার করে যে সে তার মায়ের সাথে প্রতারণা করেছে। এখন জোহর বলে যে এটা সম্ভব যে তার স্ত্রী সাদিয়াকে কেউ বন্দি করে রেখেছে, কারণ আজ পর্যন্ত সে অনেক কষ্টের মুখোমুখি হয়েছিল, কারণ সে সেন করত। তাই বলা যায় না যে কোনো রশিদের কারণে সে এবং তার বোন লায়লা তাদের ঠিকানা হারিয়ে ফেলেছে। যাই হোক, আমিরা চলে যায় এবং লায়লা রশিদকে বলে যে ইতিমধ্যে তাকে ক্ষমা করে দিয়েছে। সাদিয়া লায়লাকে নিয়োগ দেওয়ার বিষয়ে সে রশিদের ভুলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটি করেছে। সবাই বাড়ি ফিরে আসে এবং রামলীলকে স্ত্রী সরু লায়লাকে বলে যে সাদিয়া যদি তার নতুন স্বামী না থাকে তাহলে লায়লাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না এবং সে তাকে বাড়ি থেকে বের করে দেবে। যদি তা না হয় তাহলে সে আরো খারাপ করবে, তাকে হত্যা করবে। ততক্ষণে রশিদ এসে যায় এবং সে চলে যায়। সে লায়লাকে এই সব বলেছে, কিন্তু রামলি আসলে লায়লার সাথে একটা সম্পর্ক আছে, যার কথা সবাই জানে। রামলি স্ত্রী সুরু এবং ছেলে সুরাইয়া এই কারণে লায়লাকে ঘৃণা করে। রশিদ নিশ্চিত করে যে এরপর কি ঘটে, কারণ সে রামলি এবং লায়লাকে একই সাথে দেখেছি। আর রামলি চলে যাচ্ছে এবং রশিদ বলে যে সেও তার বাবার মতো আচরণ করছে। সে চলে যাওয়ার পর সে লায়লাকে দেখতে পায় এবং দেখতে পায় যে জোহর তাকে যে নেকলেসটি দিয়ে বিরক্ত করছিল, সমস্ত দাসীদের তিরস্কার করছিল। সে লায়লার সাথে এ বিষয়ে মুখোমুখি হয়, যা তার ভয়ের কারণ। সে ব্যাখ্যা করে যে সাদিয়া নিজেই গত সপ্তাহে তাকে এটি দিয়েছিল এবং সে ভীতি এবং ব্যতীত হয়ে বারবার জোর করে বলছিল যে সে নেকলেসটি ফেলে দেবে। এটি একটি শয়তানি নেকলেস ছিল, এর কারণে সবকিছু ঘটেছে। কাউকে এই সম্পর্কে বলা উচিত নয়। এই কথা শুনে রশিদ বুঝতে পারে যে লায়লা ডনকে ফোন করে তাকে কি ঘটেছে তা জানিয়েছিল। সাদিয়া কি ভেবেছিল, তার মা কি হয়েছে। লায়লা পরের দিন রশিদকে তার বাড়িতে আসতে বলে, যেখানে সে তাকে সবকিছু বলবে। পরের দিন সে তার বাড়িতে যায়। সেখানে সে দেখতে পায় লায়লা মিথ্যা কথা বলা মামিরাকে আক্রমণ করছে। রশিদ ততক্ষণ তাকে থাপ্পড় মেরে শান্ত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তারপর মীরা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আর তার বোন লায়লা হঠাৎ কিভাবে এমন হয়ে গেল। তারা যখন কথা বলছিল তখন লায়লা আবার জেগে ওঠে এবং ঘর থেকে বেরিয়ে আসে এবং তারা তার পিছে ছুটতে থাকে। সে রাতেই সে হাসানের সাথে দেখা করে, যার সাথে সে লায়লা কে খুঁজতে শুরু করে। বনের ভূত তাদের সবাইকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রশিদ একটি থাপ্পড় মেরে তাদের ধ্বংস করে দেয়। একটু পরে মীরারা লায়লার কণ্ঠস্বর শুনতে পায় এবং যেখানে কিছুই থাকে না, দেখা যায় এটি একটি খালি ঘর। আরো তদন্ত পর উহলেলার মৃতদেহ পাওয়া যায়, কিন্তু হঠাৎ তার
মৃতদেহ ভোগ দখল হয়ে যায় এবং সে রশিদকে জিজ্ঞাসা করে নেকলেসটি কোথায়। সে বলে যে তার কাছে নেই এবং অবশ্য আপাতত দখল ছেড়ে দেয়। মীরা তার বোনের সাথে শুরুর কাছে যায় এবং তাকে বলে যে সে এটি করেছে, কিন্তু জোহর তৎক্ষণাৎ তাকে তাড়িয়ে দেয়। পরের দিন জোহর রশিদকে জিজ্ঞাসা করে যে সে কি কামরা যা বলেছে তা বিশ্বাস করে কিনা, কিন্তু রশিদ চুপ থাকে, দাবি করে যে সে কিছুই জানে না। এইদিকে তার ভাই রামলি লায়লার কবরে যায়, যে তার মৃত্যুতে মর্মাহত, এবং সুরিবাদ সেখানে আরো খুশি হয়। রশিদ মীরার সাথে দেখা করতে যায়, যে তাকে বলে যে এই সব কিছুর পিছনে কেউ আছে এবং এটি নিয়ন্ত্রণকারী ব্যক্তি একই গ্রামের কেউ। লায়লা এবং সাদিয়াকে ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল, তারা একই সময়, যা সেই লোকের মালিকের কাজ। মীরা বলে যে সুরি অবশ্যই তার পিছে থাকতে পারে, যার উত্তরে সে বলে যে না, এটা সুরি করছে না, সে হয়তো এই মালিককে চেনে, কিন্তু সে নিজেই তার মালিক নয়। সে মীরাকে শান্ত এবং সংযত থাকতে বলে এবং সে জানতে পারবে কি হচ্ছে। ঠিক তখনই সে পলক টেলিফোন বুথ থেকে ডনকে ফোন করে, কিন্তু সৈনিক তাকে বলে যে সে কোথাও বাইরে গেছে। রশিদ আর কিছু বলার আগেই লাইনটি কেটে যায়। সে ফু এবং অন্যদিকে জোহরের সাথে দেখা করে। ফু তারপর বলে যে ওহরা সাদের সম্পর্কে কিছু একটা করা উচিত, কিন্তু সে কিছু জানতে বা করার আগে সে হঠাৎ করে হাজির হয়। এর অর্থ নিশ্চয়ই কিছু একটা। জোহর বলে যে সে প্রথমে পরীক্ষা করবে রশিদ কতটা জানে, তারপর সে সিদ্ধান্ত নেবে। আফু চলে যাওয়ার পর সে জোহরাকে বলে যে সাদিয়া মারা গেছে এবং জোহরকে তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জোহর তখন মুখ তোলে এবং জোহরা অবাক হয়ে যায়। সে মনে মনে করে হয় তার ভিতরে কোনো সত্তা আছে, অর্থাৎ সত্তা দখল করে নিয়েছে। জোহর তাকে বলে যে সে তার কাজ করেছে এবং এখন তাকে তার দায়িত্ব পালন করতে হবে। সত্তা তাকে বলে যে তাকে আরো দুটি আদেশ পূরণ করতে হবে, এরপরে সে জোহরার দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে এটি অদৃশ্য শক্তি রশিদের দিকে এগিয়ে যেতে শুরু করে। এর সাথে প্রথম পর্বটি এখানে শেষ হয়। পরের পর্ব শুরুতে পরের সকালে রশিদ সে একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে তার স্ত্রী সাদিয়া নেকলেসটি নিয়ে আছে, কিন্তু হাসতে হাসতে হঠাৎ সে কাঁদতে শুরু করে, যেন সে আরো দূরে কোথাও বন্দী। তার পেছনে একজন দুষ্ট মহিলা দাঁড়িয়ে ছিল, যা দেখে রশিদের হৃদয় ভেঙে যায়। সে তার ভাই রামলি এবং তার স্ত্রী সরু যেখানে যাচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এবং রামলিকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। রামলি তাকে বলে যে গত রাতে একটি টেলিফোন বুথের কাছে হাসানকে অচেতন অবস্থায় পেয়েছে, তাই তার উচিত তার কি হয়েছে তা বলা। সে কি আহত হয়েছে নাকি পড়ে গিয়েছিল। আবরার সাদ বলে যে তার নিজেরই কিছু মনে নেই। তারপর সে সুরির হাতটি আহত অবস্থায় দেখতে পায়। যখন সে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন রামলি এবং সে প্রকাশ করে যে মীরা গত রাতে এখানে এসে বলে যে সুরির কারণে লায়লা মারা গেছে। বিনিময়ে মীরা লায়লা সম্পর্কেও খারাপ কিছু বলেছিল। এতে রেগে গিয়ে সুরির সাথে তার তীব্র তর্ক হয়। সে বলে যে সে শীঘ্রই প্রমাণ আনবে এবং তারপর সুরির উপর প্রতিশোধ নেবে। এত কিছুর পর রামলি পুলিশকে ফোন করে, যারা তাকে গ্রেফতার করে। রশিদ মীরা সারা রাত পুলিশ স্টেশনে আছে শুনে বিরক্ত হয়। সে তৎক্ষণাৎ গিয়ে তাকে ছেড়ে দেয়। তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে রেগে যায় এবং চলে যেতে শুরু করে। রশিদ তারপর মীরাকে থামিয়ে দেয় এবং তাকে নেকলেস সম্পর্কে জিজ্ঞাসা করে যে এটি কোথায় এবং কেন সাদিয়া লাইলাকে এটি দিয়েছে। পর মীরা বলে যে সে নেকলেসটি সম্পর্কে কিছুই জানে না এবং তার শ্বশুরবাড়ির লোকেরা হয়তো লাইলাকে বেশি বিশ্বাস করতে পারে, তাই সে তাকে এটি দিয়েছিল। এই বলে সে চলে যায়। শারুর মাতর জোহরকে ফোন করে এবং তাকে বলে যে গত সপ্তাহে যা ঘটেছিল তাতে সবাই ভয় পেয়েছে এবং চাকরি ছেড়ে দিয়েছে। জোহর উত্তর দেয়, তুমি কাকে বেঁধে রাখো, যাই হোক না কেন, তাদের এই লোকদের ফিরিয়ে আনতে হবে। গত সপ্তাহে কামাল নামে একজন লোক নিখোঁজ হয়ে যায় এবং সে তার পরিবারকে ক্ষতিপূরণ পাঠাবে, যাতে তাদের মুখ বন্ধ থাকে। এদিকে আমি দেখি কামালের স্ত্রী কালসুম এবং তার মেয়ে শীত, যারা একসাথে থাকতো, কামালের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সে কোমলের তার প্রতি ক্রাশ দেখতে পায়, যা সে ভেবেছিল এটি ভ্রান্ত ধারণা। মীরা যে নার্সের কাছে নিয়মিত আসতেন, তিনি তাকে সান্ত্বনা দিতেন এবং
সেই কঠিন সময় তাকে অনুপ্রাণিত করতেন। এইদিকে বাড়িতে রশিদ গৃহকর্মী সালমানের সাথে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার মা সাদিয়া মারা যাওয়ার আগে কি বদলে গেছেন। সে উত্তর দেয়, না, খুব বেশি কিছু নয়। তার এবং জোহরের মধ্যে ঝগড়া বেড়ে গিয়েছিল এবং এই ঝগড়া এতই তীব্র হয়ে উঠেছিল যে সে জোহরের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতেন। ঝগড়াগুলো আরো স্পষ্ট করে দিয়েছিল যে সাদিয়া যে নেকলেসটি ডিউস নেকলেস বলতো তার জোহরার খুব প্রিয় ছিল। আসলে সে বলতো যদি জোহরা তাকে বিবাহ বিচ্ছেদ না দেয় তাহলে সে তার বিষয়টি জনসম্মুখে করবে। সে আরো প্রকাশ করে যে তার মৃত্যু ২ সপ্তাহ আগে জোহর ঘন ঘন তার সাথে দেখা করতে শুরু করেছিল। আর সালমার চলে যাওয়ার পর মোশাররফ গৃহিণী ফরিদা জিজ্ঞাসা করে যে জোহরা কোথায় থাকে। সে তাকে বলে যে সে যেখানে থাকতো সেখানে থাকে। তারপর সে জোহরার সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে তার মায়ের সাথে এত ঘনিষ্ঠ হয়ে ওঠে। সে উত্তর দেয় যে সে এবং সাদিয়া তাদের মধ্যে সম্পর্ক প্রথমে কঠিন ছিল কিন্তু অবশেষে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল এবং সম্ভবত তাদের সাথে কথা বলার কেউ ছিল না এবং সে একাকী বোধ করত। সে জোহরাকে ফোন করত। এই কথা শুনে রশিদ চলে যায়। এইদিকে রামলি লায়লার পাশে বসে তার শৈশবের কথা ভাবছে। তারা একসাথে খেলতো এবং লায়লা তাকে এটি হাতে তৈরি ব্রেসলেট দেয় যা সে আজও ধরে রেখেছে। ঠিক তখনই মীরা তাকে ডেস্কে থাকে। তখন রশিদ তার কাছে আসে এবং তাকে নেকলেসটি দেখায় এবং জিজ্ঞাসা করে কেন সাদিয়া তাকে এটি পরতে বলেছিল যখন জোহরা জন্য এটি এত গুরুত্বপূর্ণ। সে আরো বলে যে এই সব কিছুর পেছনে উমুস বায়ান রয়েছে, একজন খুব বিপজ্জনক লোক যার সম্পর্কে অনেক ইন্দোনেশিয়ান সিনেমা তৈরি হয়েছে এবং আমি এশিয়ানও করেছি। এই ক্ষেত্রে আপনি এটি পরীক্ষা করতে চান কিন্তু এটি গ্রামে এবং এখানে সে ব্যাখ্যা করে যে সে তার প্রভুর আদেশে যে কোনো কিছু করতে পারে কিন্তু বিনিময়ে সে একজন সুন্দরী মহিলার আনন্দ চায়। এবং তারপর মীরা কালসুমের কথা মনে করে এবং রশিদকে তার বাড়িতে নিয়ে যায়। এইদিকে ফরিদা অফিস থেকে জোহরার সাথে দেখা করতে যায় যা দেখে সে রেগে যায় এবং তাকে এখানে না আসতে বলে যার জন্য সে জিজ্ঞাসা করে কেন সে ভয় পেয়েছে। সে শীঘ্রই বিয়ে করবে কিন্তু তাদের মধ্যে প্রেম চলছিল। এখন জোহরা বলে যে সে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়নি যার জন্য সে বলে যে সে ভয় পাচ্ছে তাই এখন জোহর পিছু হটতে পারে না। তারপর রশিদ এবং মীরা কুলসুমের বাড়িতে যায় আর সেখানে তারা তার সাথে কথা বলে যে সে ব্যাখ্যা করে যে সে এখনো তার স্বামী কামালের কণ্ঠস্বর শুনতে পায়। সে তার টের পায় এবং মনে হয় কেউ তার পেট ধরে আছে। রশিদ ব্যাখ্যা করে যে সে সত্যটি খুঁজে বের করার চেষ্টা করছে এবং আপাতত সে ঘরটিকে একটি ফাঁদে বেঁধে রেখেছে যাতে সে নিরাপদ থাকে এবং জান যখন বাড়িতে আসবে তখন সে জানতে পারবে তার মালিককে। মীরা রশিদকে জিজ্ঞাসা করে যে জান যদি কুলসুমের বাবাকে চায় তাহলে সে এখনো বেঁচে আছে কেন। সে ব্যাখ্যা করে যে প্রতিক্রিয়াটি সবে শুরু হয়েছে। জান বলে যে তাকে পেতে কিছুটা সময় লাগে, যে তাকে ছেড়ে যেতে পারবে না। কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে আসে। এদিকে আমরা দেখতে পাই যে জোহরা কাউস বায়ানকে ডেকে পাঠাচ্ছে যে কুলসুমের সাথে দেখা করার জন্য কামালের বাড়িতে যাচ্ছে। তবে রশিদ যে এই কাজে আটকা পড়েছিল এবং ঘরে প্রবেশ করতে পারছিল না, সে কুলসুমকে ডাকতে চেষ্টা করে এবং যে চলে যেতে যাচ্ছিল কিন্তু সেটি তাকে থামায় এবং রাগান্বিত জোহরা ফিরে যায়। এতে জোহরা আরো রেগে যায় যে তাকে রশিদকে সেখান থেকে বের করে দিতে বলে। সে উত্তর দেয় যে রশিদ কাউসবাউনের মতো লোকদের থামিয়ে দিয়েছে এবং অর্থ তার ক্ষমতা আছে। তারপর সে ঘোষণা করে যে সে কিছুই করবে। জোহরা উত্তর দেয় যে তার কিছু করা উচিত কারণ তার নিজেরও ক্ষমতা আছে। এদিকে মীরা রশিদের সাথে কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখনো উসবানদের সাথে দেখা করছে কিন্তু সে তা স্বীকার করে বলে যে তার শিক্ষক ডন যার দলের নেতা। সে ব্যাখ্যা করে যে ভিন্ন ধরনের দল রয়েছে, তারা বিভিন্ন জাতির, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলেন উজবায়ান এবং তার উপরে আছেন
তাদের রাজা এবং সকল মানুষের নেতা ইবাস, যিনি আজাল নামে পরিচিত। এখন এই আজাস মানুষকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যায় এবং স্বয়ং ঈশ্বরের কাছ থেকে কিছু ক্ষমতা পেয়েছে, যার মাধ্যমে সে পুরুষত্ব অর্জন করে। তুমি অবশ্যই এটাকে তোমার বলে মনে করতে পারো। এখন সে এখানে সেখানে ঘুরে বেড়াতে এবং মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে সক্ষম। শুধুমাত্র মানুষই বিভিন্ন কুরআন এবং সূত্রের সাথে সংযুক্ত থাকে। যখন আওয়াজ তাদের থেকে দূরে থাকে, অবতারের প্রাক্কালে যে আবার কুলসুমকে নিতে আসে, কিন্তু আবার সেই রাক্ষস তাকে বাধা দেয়। মীরা এবং রশিদ কুলসুমের সাথে দেখা করতে, যেখানে তারা দেখতে পায় হাসান কামালের পরিবারের জন্য জিনিসপত্র এনেছে। মীরা এবং রশিদ এসেছে কারণ তারা জানে যে সাধারণ সম্পাদক নূপুর সঙ্গে সরিয়ে দিতে আসবে। রশিদ মীরাকে বলে যে হাসান তার মা নয়, যা সত্য, কারণ মা হলেন জাহারা। তিনি বাড়ির ওপর নজর রাখছেন, অতএব সে জানতো যে রশিদ নপুংসককে কেটে ফেলেছে। সেই রাতে সে আরেকজন লোক উম্মু সাবায়ানকে কালসুমে বাড়িতে পাঠায়, কিন্তু ততক্ষণ রশিদ এবং মীরা এসে পৌঁছেছে, তাই তারা তাকে থামায়। লোকটিকে রশিদ বলে যে মৃত লোক ব্যক্তির ছাগলের লোকটির নাম মীরা, লায়লা এবং কালসুমকে ঘর থেকে বের করে আনতে না পেরে সে সীতাকেই ধরে জঙ্গলে পাঠায়, কিন্তু কুলসুম বেরিয়ে আসার আগে রশিদ সীতাকে বন থেকে ফিরিয়ে আনে এবং জানকে তাড়িয়ে দেয়। এখন দেখো, এই লোকেরা কালসুমকে বের করতে পারেনি। তারপর জোহর একটা বুদ্ধি পায়। সে ফরিদাকে জোহরের বাড়িতে নিয়ে আসে এবং ফরিদাও গর্ভবতী, তাই সে তাকে আপাতত জোহরার হাতে সোপর্দ করে। জোহর চিরকাল তরুণ থাকতে চেয়েছিল, যা জান ইতিমধ্যে শেষ করে দিয়েছে, এবং বিনিময়ে উম্মু সেবিয়ান জান ফরিদাকে হত্যা করে এবং তার হাড় খায়, এবং তার সাথে তৃতীয় পর্বটি শেষ হয়। তারপর তৃতীয় পর্বটি শুরু হয় জোহরা এবং মাতার ফুফু দিয়ে। জোহরা বলে যে জোহরকে রশিদকে দূরে পাঠাতে হবে, নাইলে সে তাদের হুমকি দিতে পারে। জোহর গোপন কথা প্রকাশ পেতে যাচ্ছিল, সে সেখানে নিরাপদে আছে এবং স্পষ্ট কারণ আছে। সে মাতার ফুবিকে বলে যে যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে তাদের গোপন কথা প্রকাশ পাবে। জোহর তাদের ধৈর্য ধরতে বলে যে জানে না কারাশিদ কি জানে, কতটা, এবং সে চায় না যে রশিদ কিছু সন্দেহ করুক। সে এমনকি জানে না রশিদ দ্বিজাতি তত্ত্ববাদী কিনা, তার কি কোনো গোপন কথা আছে, এবং সে কিছু করার আগে প্রথমে তাকে পরীক্ষা করতে হবে। ঠিক তখনই ব্রাউন নামের এক মহিলা জোহরের সাথে দেখা করতে আসে এবং সে তৎক্ষণাৎ জোহর এবং মাথার ফুবিকে বাইরে পাঠায়। যাওয়ার আগে সে ফুফুক বলে যে তার ভাই আং জলিল নামে এক ব্যক্তির সাথে আরো সম্পর্ক স্থাপন করেছে, যা জোহর পছন্দ করে না। ফু বলে যে সে তার ভাইকে এটা ব্যাখ্যা করবে। এখন বাইরে জোহরা মাসাউনকে দেখে এবং মাতার ফুজাহার তাকে তার নিজের কাজে মনোযোগ দিতে বলে। মানে ফুজারকে বলে যে মাসাউনের প্রতি ঈর্ষান্বিত, কারণ সে জোহরার খুব কাছের। এজন্য মাতার ফুজাহারকে তাকে তার নিজের কাজে মনোযোগ দিতে বলে, এবং যদি সে হস্তক্ষেপ করে তবে আরো খারাপ হবে। এই দিকে জোহর মাসাউনের সাথে কথা বলছে। সে বলে যে তারা 2 মাস পর দেখা করছে, এবং সে মিস ব্রাউনকে বলল। হঠাৎ মিস ব্রাউন কাশি শুরু করেন, বলেন যে তিনি কিছুদিন ধরে কাশি করছেন এবং ধীরে ধীরে অবস্থা খারাপ হচ্ছে। তিনি খুব অস্ত বোধ করছেন এবং তখন তার কাশি থেকে রক্ত বের হচ্ছে। ডট বুঝতে পারছে না যে অস্ততা কি, এবং তারা সন্দেহ করে যে তার যক্ষা হতে পারে, তবে তিনি চিকিৎসা নিতে পারছেন না। জোহর বলেন যে তিনি তার ছেলে রশিদের সাথে এই বিষয়ে কথা বলবেন এবং তাকে সাহায্য চাইবেন। বাড়িতে ফিরে জোহর রশিদের মুখোমুখি হন, বলেন যে যেহেতু রশিদ তার ক্ষমতা দিয়ে মানুষকে ভয় দেখায়, তাই তার উচিত মিস ব্রাউনকে সুস্থ করা। তিনি তার ভেতরের মনের একজন তথ্যদাতা। তিনি তাকে বলেন যে তিনি অবশেষে কি মেনে নিয়েছেন এবং তিনি রাজি হন। তখন রাতে রশিদ তার স্ত্রীর সঙ্গ উপভোগ করে। তিনি প্রতিদিন তার ঘরে আসেন, মনে করেন যে তিনি কিভাবে তাকে শিক্ষা দিয়েছেন এবং তার যত্ন নিয়েছেন। তিনি তাকে তার নিরাময় স্টেশনে নিয়ে যান এবং সাদিয়ার উপস্থিতি সর্বদা রশিদকে আত্মবিশ্বাস দিত যে সে সবকিছু ঠিক করতে পারবে।
যাই হোক এখন সে চলে গেছে, যা সে মিস করে। এখন সাদিয়া জাহারার বাড়িতে যায়, যেখানে জাহারা তাকে তার বিষয় পুষ্টিকর সম্পূরক দেয় যে তার স্বাস্থ্যের উন্নতি করবে। 2 মাস আগে সে তাকে এই বোতলটি দিয়েছিল। কিছুক্ষণ পর সাদিয়া জাহারার অফিসে আসে। রশিদ সেখানে তার সাথে দেখা করে, তার ট্যাবলেটটি দিয়ে এটি পরীক্ষা করে এবং তাকে বলে যে এটি কালো হয়ে গেছে। সে ব্যাখ্যা করে যে তার হৃৎপিণ্ডে একটি লোহার বিষ ইনজেকশন দেওয়া হয়েছে, যা ধীরে যা ধীরে ধীরে তাকে মেরে ফেলেছে। সে তাকে জিজ্ঞাসা করে যে সে অস্বাভাবিক কিছু করছে কিনা। সে তাকে ওষুধ সম্পর্কে বলে এবং রসিদ পরীক্ষা করার জন্য ওষুধটি রাখে। সে বাড়িতে ফিরে আসে, যেখানে সে সাদিয়ার ওষুধের বোতলের ভিতরে একটি বোতল দেখতে পায়, যে বোতলটি খুলে গন্ধ পায়, যার ফলে একই তরল প্রকাশ পায়। সে বুঝতে পারে যে তার মাকেও কালো জাদু দিয়ে এই লোহার ওষুধ তৈরি করা হয়েছিল। তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং সেই কারণে কেউ বুঝতে পারেনি যে তার সাথে কি ঘটেছিল। ঠিক যেমন মাসুম আবু তার ভাই রামলিকে এই বিষয়ে বলে, কিন্তু সে বেশি কিছু বলে না। এটি দেখে রশি রেগে যায় যে সে জাহারার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে তার নিজের মাকে হত্যা করেছিল। রামলি উত্তর দেয় যে সে জোহরার বিশেষ ব্যক্তি। রশিদ উত্তর দেয় যে সে যাই হোক না কেন সে অন্যায় করেছে। যদি সে তার মাকে হত্যা করে তাহলে তাকে এর মূল্য দিতে হবে। ইতিমধ্যে জলিল, একজন ডাক্তার এবং শিকারী, তার দল নিয়ে বনে আছে এবং তার লোকদের এবং ফরিদার মৃত খুঁজে পায়। ফুর ভাই আউভি সেখানে এবং তার সাথে কথা বলে এবং ফরিদার সম্পর্কে বলে যে জোহরার বাড়িতে কাজ করেছে। জলিল বলে যে সে জোহরার ওপর নজর রাখার জন্য কিছু লোক পাঠিয়েছিল, কিন্তু তাদেরও মৃত অবস্থায় পাওয়া গেছে। সে আংকে তাকে ফুরের কাছে নিয়ে যেতে বলে। তখন সন্ধ্যায় আতঙ্কে পিফুর কাছে নিয়ে যায় এবং এখানে সে ফুকে জোরার সাথে বিশ্বাসঘাতকতা করতে এবং জলিলের পাশে আসতে এবং একইভাবে উভয় জোহরাকে ধরে ফেলতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু ফু স্পষ্টতই তাকে অস্বীকার করে এবং এবং আং জোহরাকে বলে যে আং এই সবকিছু জানে এবং আং কেবল চিন্তিত কারণ সে ফুং এর ভাই। তো তো অন্যথায় জোহর তাকে আগে হত্যা করত, তাই এখন তার জোহরার বিরুদ্ধে কিছু করার উচিত নয়। কিন্তু আং রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে জোহর জোহরার সাথে থাকে এবং তার জোহরার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এরপর সে তাকে বলে যে সে ইফাতকে রশিদের কাছে পাঠাচ্ছে, আর যার জবাবে সে বলে যে রশিদের সাথে আবিল তিজ আছে, কিন্তু সে ইফাফাতের সাথে লড়াই করার যোগ্য নয় এবং সে তার ছেলেকেও, যাকে সে হত্যা করতে চায় না। তার পরের দিন জোহর তার অফিসে থাকে, যেখানে মিস বাউন তার কাছে আসে এবং বলে যে সে টন খড়ির ওপর তার কর বাড়াতে চায়, যা সে অস্বীকার করে। কিন্তু সে তখন বলে যে খনি সম্পর্কিত কিছু গোপনীয়তা রয়েছে, যা বেরিয়ে এলে জোরের ক্ষতি হতে পারে। মনে রাখবেন 7 বছর আগে খনিতে মানুষ মারা গিয়েছিল এবং নিখোঁজ হয়েছিল, এবং এটি এমন একটি গোপন বিষয় যা প্রকাশ করা উচিত নয়। তাই জোহরকে কর বাড়ানোর প্রস্তাব দিতে হবে এবং তার কাছে হ্যাঁ বলার জন্য 2 দিন সময় আছে। জোহর বাড়ি ফিরে আসে, যেখানে রশিদ তাকে বোমা সম্পর্কে বলে বলে যে বোমার ভিতরে বিষ ছিল এবং সাদার মৃত্যু হয়েছে। এই কথা শুনে জোহর তার ওপর রেগে যায়, জিজ্ঞাসা করে যে সে কি বলছে। সে ব্যাখ্যা করে জোহরা ছোটবেলা থেকে এটা খাচ্ছে। সে কিছুই বোঝে না এবং যদি সে হাসিদকে হত্যা করতে চায় তাহলে রাশিদের উচিত পুরো বিষয়টি বাদ দেওয়া এবং আর আর কখনো এই বিষয়টি উত্থাপন না করা। রামলি তখন রশিদকে বলে যে তার উত্থাপন করা উচিত নয়, কিন্তু এখন পর্যন্ত রশিদ বেশ বিরক্ত। কিছুক্ষণ পরে মীরা তার সাথে দেখা করে এবং তাকে 2টি মদের বোতল দেয়। তাকে পরীক্ষা করে দেখতে বলে যে তাদের ভিতরে কিছু আছে কিনা। ঠিক তখনই সেখানে উপস্থিত লোকটির ভূত রশিদকে আক্রমণ করে। তাকে বলে যে সে তার মায়ের হত্যাকারীকে ধরার জন্য খুব চিন্তিত, কিন্তু এই লোকটির ভালোবাসায় রাশিদকে হত্যা করেছে। ঠিক তখনই মীরা জ্ঞান ফিরে পায় এবং রশিদ টাকা আনতে শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাওয়ার আগে রশিদ তাকে একটি দল দেয় যা তাকে রক্ষা করবে, কারণ রশিদ জানতো যে কিছু বাহিনী সেখানে তার পিছু থাকবে এবং তাকে থামানোর চেষ্টা করবে। অন্যদিকে জোহর একটি কর্মশালা উপভোগ করছে, যেখানে সে
আয়নার সামনে এসে ইরফানকে ডাকছে, যে তার সাহায্যের জন্য অনুরোধ করছে। ইরফান, যে তার রূপে ছিল না, মাহি জোহর নামে একজন মৃত ব্যক্তির রূপ ধারণ করে। সে জিজ্ঞাসা করে যে কি চায় এবং সে বলে যে সে এটির বাদামি খানা চায়। অন্যদিকে জলিল আংকে হয়রানি করেছে এবং তাকে হুমকি দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মাতার ফু এবং জাহারা একটি পরিকল্পনা করছে, যা যা কাসাল দ্বারা পরিচালিত হচ্ছে এবং জোহরের বিরুদ্ধে, যা সে শীঘ্রই পূরণ করতে চলছে। যাই হোক, আসুন জোহরার সাথে দেখা করতে আসে, কিন্তু জোহর তাকে আত্মহত্যা করতে বাধ্য করে এবং মৃত্যুর আগে সে তার হেফাজতে থাকে। তার দুই দেহরক্ষীকে হত্যা করে। এতে বিরক্ত হয়ে রামলি আসে। জোহর বলে কামসু নিজেই এই সব করে পাগল হয়ে গেছে এবং রামলির উচিত তার দেহ ফেলে দেওয়া। রামলি এই সব দেখে বিচলিত এবং ভয় পায়, কিন্তু জোহরের পীড়াপিড়িতে সে তিনজনের মৃতদেহ ফেলে দেয়। ঠিক তখনই হোটেলের ভিতরেই মীরাকে ছুরি আঘাত করা হতে দেখা যায়। রিপোর্টটি পাওয়া যায় এবং তারপর জোহরা কর্তৃক প্রেরিত উমু সাবিয়ান তাকে আক্রমণ করতে আসে, কিন্তু রশিদের দেওয়া একটি ইমেলের কারণে সে পালিয়ে যায়। উম্মু সাবিয়ান ফিরে আসে, যা জোহরাকে আরো ক্ষুব্ধ করে। পরের দিন মীরা তার রিপোর্ট নিয়ে রশিদের সাথে দেখা করে, যে তাকে বলে যে ওষুধে বিষ হয়েছে। টেস্ট নিশ্চিত করে এবং বিষ আসলে মৃত্যু ঘটায়। রশিদ বলে যে যারা সাদিয়ার কাছেও সেই নেকলেসটি চাইতো। সাদিয়া জোহরার সম্পর্কে কথা জানতে পেরেছিল, কিন্তু সে এতে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দিয়েছে। এর অর্থ হলো সে বুঝতে পেরেছিল যে জোহরা কেমন ব্যক্তি। যাই হোক, তারা দুজনই জোহরার মুখোমুখি হয়ে যায়। যে প্রথমে মিথ্যা বলে, কিন্তু তাদের কাছে প্রমাণ আছে, তাই সে তার কথা শোনে না। এরপরে সে অবশ্যই উমু সাবিয়ানকে অভিশাপ দেয়। এর সাথে তৃতীয় পর্বটি শেষ হয়। চতুর্থ পর্বটি যেখানে শেষ পর্বটি শেষ হয়েছিল যেখানে শুরু হয়। উমু সাবিয়ান জাহারার শরীরে প্রবেশ করে এবং রাশিদকে আক্রমণ করে, কিন্তু রাশিদ তার আবেল দিয়ে তাকে থামায়। উমু সাবিয়ানকে জাহারার শরীর থেকে বের করে দেয় এবং তাকে একটি বোতলে বন্দি করে, অর্থাৎ একটি জিনকে বোতলে বন্দি করা। উসবাউনে চলে যাওয়ার সাথে সাথে জাহারা তার আসল বয়স ফিরে পায় এবং সেখানে তাকে হত্যা করা হয়। এর অর্থ এ পর্যন্ত সে নিজেকে তরুণ রাখার জন্য জীবন ব্যবহার করে আসছিল। রশিদও একই কথা বলে। উসবাউনের মাধ্যমে জাহারা তার বয়স দমন করে আসছিল এবং তার সাথে চলে যাওয়ার সাথে সাথে সেও তা হারিয়ে ফেলে। এর অর্থাৎ হলো যারা ইতিমধ্যে উসবাউনের জন্ম দিয়েছে। রশিদ মীরাকে বাড়িতে রেখে গ্রামবাসীদের ডাকতে যায়। ইতিমধ্যে মাতার ফু আসে, মীরাকে অজ্ঞান করে ফেলে এবং বাড়ির বাথরুম থেকে জাহারার বাথরুমে নিয়ে যায়। আমরা জানি যা ঘটেছিল তা মীরার নতুন স্ত্রী। সেই সেখানে লুকিয়ে থাকে এবং কিছুক্ষণ অপেক্ষা করে। ততক্ষণে রশিদ ফিরে আসে এবং মীরার যত্ন নেয়। যে বলে যে তার সাথে কি হয়েছিল তা তার মনে নেই। রশিদ বলে যে গ্রামবাসীরা আসছে, কিন্তু তারপর মাতার ফু রশিদকে বাইরে নিয়ে যায়, কিছু চিৎকার করে এবং মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। সে তার কাছ থেকে নেকলেসও চুরি করে। এদিকে রামলি এবং সুরির মেয়ে সুরাইয়া ঘরে খেলছিল। এমন সময় সে বাইরের শব্দ শুনতে পায়, যে বাইরে তাকিয়ে দেখে তার কাছে কিছু জ্বলজ্বল করছে এবং পরের মুহূর্তে সুরিয়া অদৃশ্য হয়ে যায়। ইতিমধ্যে মীরা রশিদকে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং হাসানও এসে পৌঁছেছে। তারা দুজনে রশিদকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে যে কেউ তাকে আক্রমণ করছে এবং লক্ষ্য করে যে তার নেকলেসটি নেই। জোহর জাহারার কথা জানতে পারে এবং আতঙ্কিত হতে শুরু করে। সে রামলিকে বলে যে সুরাইয়া নিখোঁজ। ইতিমধ্যে রশিদ জোহরাকে বলে যে জোহরা সুরাইয়াকে হত্যা করেছে। জোহর রেগে যায় এবং বলে যে রশিদের কারণে এই সবই ঘটেছে, কিন্তু রশিদ বলে যে এতে তার কোনো ভূমিকা ছিল না। জোহরা তার নিজের লোকদের কারণে হত্যা করা হয়েছিল। এখানে মীরাও রশিদের পক্ষ নেয় এবং জোহর তার উপর রেগে যায়। তাকে বলে যে 7 বছর আগের ঘটনাটি ভুলে যেও না। এ কথা শুনে মীরা রশিদ হাসানের সাথে জঙ্গলে এক জায়গায় চলে যায়। তো উমা বোতলটি পুঁতে ফেলে এবং লুকিয়ে রাখে। তবে আমরা জানতে পারি যে মাতার ফু এই জিনিসটির জন্য নজর রাখছিল নাকি এবং এটি চুরি করে। এর অর্থ হলো সে সবসময় সেজানকে চেয়েছিল। হ্যাঁ, কিছুক্ষণ পর মোরসার বাড়িতে পৌঁছায়। যেখানে সে জানতে পারে যে সুরে একজন মাদকাসক্ত এবং সুরি বিরক্ত হয়। এ নিয়ে রামলি এবং সুরির মধ্যে একটি সংক্ষিপ্ত তর্ক হয়।
তাদের শান্ত করে এবং পরের দিন সে পুলিশে ফোন করে এবং একটি মাদকের রিপোর্ট দায়ের করে। ইতিমধ্যে মীরা বাড়িতে আসে, যাকে রশিদ সুরাইয়ার কথা বলে। তারপর সে মীরার সাথে জোহরার বাড়িতে খোঁজ নিতে যায়। অন্যদিকে সে জানতে পারে যে আসলাম জলিল সুরাইয়াকে অপহরণ করেছে এবং তাদের 2 থেকে 3 দিন লুকিয়ে রাখতে থাকতে বলে, কারণ পুলিশও সুরাইয়াকে খুঁজবে। ইতিমধ্যে রশিদ এবং মীরা জোহরার বাড়িতে পৌঁছায়। সেখানে মীরা সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়। রশিদ তাকে জিজ্ঞাসা করে যে সে কে। সে বলে যে সে জোহরা। জোহরা রশিদকে বলে সে মারা গেছে, সে জোহরার হতে পারে না। এবার মীরা হাসতে শুরু করে এবং বনের দিকে দৌড়ে যায়। রশিদ তার পিছনে দৌড়ে যায় এবং রাতে হাসানকে খুঁজে পায়। দুজনে জঙ্গলে মীরাকে খুঁজতে শুরু করে। জোহরা পালিয়ে গিয়েছে। রশিদ একটি অচেতন মীরাকে খুঁজতে পায়, যার যত্ন নেয়। তারা ফিরে এসে তারা হাসানকে একটি ট্রাক দৃশ্যমান এবং তার পিছনে এবং রাশায় এগিয়ে দেখতে পায় যে একটি গাছের সাথে আঁকড়ে আছে। রশিদ মীরাকে বলে যে সে বনের রক্ষক দেবদূত। সে হাসানকে গাছ থেকে টেনে নিয়ে গিয়ে উদ্ধার করে। ঠিক তখনই জোহরা জলিলের বাড়িতে মুক্তিপণ দাবি করে একটি ফোন পায় এবং সে মাতার ফুকের সাথে জঙ্গলে মজা করছে এবং ফুকে আসল মুসুরি ঠিকানা জানে। জলিল তার কিছু লোককে জোহর এবং ফুকের সাথে কথা বলার জন্য পাঠায়, কিন্তু জোহর একজন লোকের কানে কিছু ফিসফিস করে এবং একইভাবে সে মাসুমের কানে কিছু ফিসফিস করে বলে, যার পরে সে ফুকে ভোগ করে। এই লোকটি ভোগ করার পরে আর আনার লোকদের হত্যা করে এবং অজ্ঞান হয়ে পড়ে। এরপর ফুকে ভোগ করে, কারণ এখন আরো একজন পুরুষ আছে। ইতিমধ্যে রশিদ, মীরা এবং হাসান জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এবং জলিল পাশে এসে পৌঁছেছে। জলিলের লোকেরা তাদের সেখানে ধরে ফেলে। তারা তিনজনকে জলিলের সামনে নিয়ে আসে। রশিদ যে তার নিজের পরিবারের একটি ছোট্ট শিশুকে অপহরণ করে ধরে রেখেছিল বলে জানা গেছে, সে এটাকে নিচে নেমে গেছে। ততক্ষণে সেই একই লোক যে সবাইকে হত্যা করেছিল বলে সবাই মনে করছিল সেখানে আসে। সে মারা যাওয়ার সাথে সাথে বাকি সবাই ধরা পড়ে, কিন্তু রশিদ এবং হাসান সবাইকে হত্যা করে সুরিয়াকে নিয়ে যায়। বাড়ি ফিরে মীরা অজ্ঞান হয়ে যায়। রশিদ তার মায়ের সাথে থাকতে দেয়। তারপর সে একটি স্বপ্ন দেখে, যেখানে তার মা তাকে নিয়ে নিয়ে যেতে বলে। সে বলে যে সে আসল অপরাধীকে হত্যা করবে এবং ধরা পড়বে না, কিন্তু সে ভোগের আক্রান্ত হয় এবং ঘোষণা করে যে সে ইফাত যাকে রশিদ কখনোই পরাজিত করতে পারবে না এবং এবং তখন রশিদের মৃত্যু নিশ্চিত। এর সাথে চতুর্থ পর্বটি এখানে শেষ হয়। তো মালিয়ান সিরিজের প্রথম 4টি পর্বের গল্পই ছিল। আশা করি তুমি উপভোগ করেছো। তোমরা তোমার অবশ্যই এটি আকর্ষণীয় মনে হচ্ছে। আর আমি জানি গল্পটা বেশ মজার। এখানে অনেক স্মৃতি জড়িত। আসন্ন পার্ট 2 তে শীঘ্রই আমি বাকি 6টি পর্ব স্ট্রিম করব, যেখানে আরো বিপজ্জনক বাস্তবতা প্রকাশিত হতে চলেছে, যা বেশ ভয়ঙ্কর। যে এই সব কিছুর পেছনে কে? তাই পার্ট 2 এর জন্য দয়া করে এই ভিডিওতে 5000 লাইক এবং 400টি কমেন্ট দিয়ে দিন, যাতে পরবর্তী পার্ট 2 শীঘ্রই আসে। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে পার্ট 2 নোটিফিকেশনটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাই আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন।